the Prime Minister of Qatar, Israel was targeting terrorists, wasn't targeting Qatar. And of course, we regretted the loss of the Qatari citizen, wasn't our target. একজন একগুঁয়ে এবং আগ্রাসী নেতা হিসেবে পরিচিত বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি লক্ষ লক্ষ মানুষ হত্যার অভিযোগ মাথায় নিয়েও কখনো মাথা নত করেননি, তিনি ক্ষমা চাইলেন। কিন্তু কেন? বাইরে থেকে দেখলে মনে হবে এর কারণ ছিল কাতারের রাজধানীতে একটি হামলা, কিন্তু পর্দার আড়ালে তিনটি দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া একটি ফোন কল মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধ থেকে বাঁচিয়েছিল। তবে এটি ছিল একটি সাময়িক সমাধান মাত্র। এই নজিরবিহীন নাটকের আসল সূচনা হয়েছিল হাজার মাইল দূরে থেকে, যখন দুটি মুসলিম পারমাণবিক ও অর্থনৈতিক শক্তি নিঃশব্দে একটি চুক্তি স্বাক্ষর করে, যা বদলে দেয় ক্ষমতার পুরো খেলা। ঘটনার শুরু পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি যুগান্তকারী নিরাপত্তা চুক্তি দিয়ে। এটি কোনো সাধারণ চুক্তি ছিল না, এর ভেতরে লুকানো ছিল ন্যাটো চুক্তির আর্টিকেল 5-এর মতো একটি ভয়ঙ্কর ধারা। একজনের উপর হামলা মানে সবার উপর হামলা। বিষয়টিকে আরও গভীরভাবে বুঝতে হলে আমাদের প্রচলিত ধারণার বাইরে যেতে হবে। এই চুক্তিটি কেবল একটি সামরিক জোট নয়, এটি একটি ভূরাজনৈতিক প্যারাডাইম শিফট। ফরেন পলিসি ম্যাগাজিনের একজন সিনিয়র বিশ্লেষক যেমনটি বলেছেন, এটি ছিল আমাদের নিরাপত্তার ছাতা থেকে বেরিয়ে এসে নিজস্ব নিয়তিতে পথ চলার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। দশকের পর দশক ধরে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে ওয়াশিংটনের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই সম্পর্কে ছিঁড় ধরেছে। সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত রিপোর্ট এবং পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেনের সৌদি আরবকে একঘরে করে রাখার মন্তব্য রিয়াদের সাথে ওয়াশিংটনের দূরত্ব বাড়িয়ে দেয়। এই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসেন নতুন শক্তিগুলো। চীনের সফল মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ছিল প্রথম বড় সংকেত। এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্য আর শুধুমাত্র আমেরিকার খেলার মাঠ নয়। পাকিস্তান সৌদি চুক্তিটি ছিল সেই ধারারই দ্বিতীয় এবং আরও শক্তিশালী ধাপ। এটি শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর আওতায় রয়েছে অর্থনৈতিক করিডোর, প্রযুক্তি হস্তান্তর এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এক রিপোর্টে বলা হয়েছে, এই চুক্তিটি মূলত চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসিকে আরব সাগর পেরিয়ে মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত করার একটি মাস্টার প্ল্যান, যা আমেরিকার প্রভাবকে পাশ কাটিয়ে একটি নতুন বাণিজ্য ও নিরাপত্তার অক্ষ তৈরি করবে। ইসরায়েলের জন্য এটি ছিল অস্তিত্ব সংকট। এতদিন তারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাসী ছিল, কিন্তু এখন তাদের চোখের সামনেই একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি হচ্ছিল। ভূরাজনৈতিক বিশ্লেষকরা একে পর্দার আড়ালে বলছিলেন মুসলিম ন্যাটোর জন্ম। একটি পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি সৌদি আরব যখন এমন প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়, তখন ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত ক্ষমতার করিডোর বিপদ সংকেত বেজে ওঠাটাই ছিল স্বাভাবিক। ইসরায়েলের জন্য এটি ছিল স্বপ্ন। এতদিন ধরে তারা প্রতিবেশী মুসলিম দেশগুলোর অনৈক্যের সুযোগ নিয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু এই চুক্তি সেই সমীকরণকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখত। আর নেতানিয়াহু জানতেন, এই নতুন জোটকে অঙ্কুরে বিনষ্ট করতে না পারলে ইসরায়েলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই তিনি একটি বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, একটি ভয়ঙ্কর বার্তা। ইসরায়েল কাতারের উপর হামলা চালালো। এই হামলার লক্ষ্য শুধু হামাস ছিল না, আসল লক্ষ্য ছিল ন্যাসেন্ট এই মুসলিম জোটকে একটি বার্তা দেওয়া, আমরা কাউকে ছাড়ব না। কিন্তু ইসরায়েল একটি বিশাল ভুল করে বসেছিল। এ হামলায় হামাসের সদস্য নন, বরং কাতারের একজন বিশ্বস্ত নিরাপত্তা কর্মী নিহত হন। কাতার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখায়। তারা শুধু কূটনৈতিক প্রতিবাদ জানায়নি, বরং এমন একটি চাল দেয় যা আমেরিকার পায়ের তলার মাটি সরিয়ে দেয়। কাতার সরাসরি জানিয়ে দেয় তারা আর আমেরিকার নিরাপত্তার উপর ভরসা রাখতে পারছে না, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য নতুন নিরাপত্তা অংশীদার খুঁজবে। এই হুমকিটি ফাঁকা বলি ছিল না। এর পেছনের কারণ বুঝতে হলে আমাদেরকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির ভয়াবহ গুরুত্ব উপলব্ধি করতে হবে। আল জাজিরা এবং পেন্টাগনের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ঘাঁটিটি কেবল মধ্যপ্রাচ্যের নয়, বরং পুরো ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের স্নায়ুকেন্দ্র। এখানে 10,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এখান থেকে আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার মতো দেশে ভয়াবহ সব সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। আমেরিকার পারমাণবিক বোমা বহনে সক্ষম B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন সবই এখান থেকে নিয়ন্ত্রিত হয়। সোজা কথায় আল উদেইদ ছাড়া মধ্যপ্রাচ্য আমেরিকা কার্যত পঙ্গু। কাতার যদি এই ঘাঁটি থেকে আমেরিকাকে চলে যেতে বলে, তবে ওয়াশিংটনের পক্ষে রাতারাতি এর বিকল্প খুঁজে বের করা প্রায় অসম্ভব। কিন্তু হুমকিটা ছিল শুধু সামরিক না, ছিল অর্থনৈতিকও। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী কাতারের কাতার ইনভেস্টমেন্ট অথরিটি এবং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মতো সার্বভৌম তহবিলগুলো আমেরিকার অর্থনীতিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছে। এই অর্থলগ্নি রয়েছে অ্যাপেল, উবারের মতো টেক জায়ান্ট থেকে শুরু করে আমেরিকার সরকারি ট্রেজারি বন্ড পর্যন্ত। যদি এই দেশগুলো একযোগে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দেয়, তবে ওয়াল স্ট্রিটে যে সুনামি শুরু হবে তা সামাল দেওয়া মার্কিন ফেডারেল রিজার্ভের পক্ষেও কঠিন হয়ে পড়বে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একে অর্থনৈতিক পারমাণবিক বিকল্প বা ফাইন্যান্সিয়াল নিউক্লিয়ার অপশন বলে অভিহিত করেছে। সুতরাং কাতারের হুমকিটি ছিল একটি দ্বিমুখী তলোয়ার।
একদিকে সামরিক ঘাঁটির উচ্ছেদ, অন্যদিকে অর্থনৈতিক ধস। এই হুমকি ওয়াশিংটনের জন্য ছিল এক চরম সংকট, কারণ কাতার শুধু একটি ধনী দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদের ঠিকানা। এই ঘাঁটি হাতছাড়া হওয়া মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের আধিপত্যের অবসান। একই সাথে সৌদি আরব, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশের $ট্রিলিয়ন বিনিয়োগ হারানোর ভয়ও ছিল। এই একটি হুমকি ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে ভূমিকম্প ঘটিয়ে দেয়। হোয়াইট হাউসের ভেতরে তখন চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়োজন করা হয় সেই ঐতিহাসিক কনফারেন্স কলের। একদিকে ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি, আর মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে একটি অসম্ভব পছন্দের সামনে দাঁড় করানো হলো। তার সামনে দুটি পথ খোলা ছিল। এক, নিজের অহংকার বজায় রেখে ক্ষমা না চাওয়া এবং এর ফলে পুরো আরব বিশ্বকে চীন রাশিয়া অক্ষের দিকে ঠেলে দেওয়া, যা হবে আমেরিকার জন্য একটি কৌশলগত মহাবিপর্যয়। অথবা দুই, জীবনে প্রথমবারের মতো মাথা নত করে ক্ষমা চাওয়া এবং পরিস্থিতি সামাল দেওয়া। নেতানিয়াহু দ্বিতীয় পথটি বেছে নিলেন। তিনি শুধু হামলার জন্য ক্ষমাই চাইলেন না, নিহত কর্মকর্তার জন্য ক্ষতিপূরণ দিতে এবং ভবিষ্যতে কাতারে হামলা না করার প্রতিশ্রুতি দিলেন। তাহলে আসল খেলাটা কি, যা আপনারা খবরের কাগজে পড়বেন না? তা হলো নেতানিয়াহুর এ ক্ষমা প্রার্থনার কারণ দোহার হামলা ছিল না, এটি ছিল ডোমিনো এফেক্ট। প্রথম ডোমিনোটি ছিল পাকিস্তান সৌদি চুক্তি। সেই একটি চুক্তি ইসরায়েলকে এতটাই আতঙ্কিত করে তুলেছিল যে তারা কাতারে হামলা করে বসে। সে হামলা কাতারকে আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়, যা আমেরিকাকে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য করে। আর সেই চাপের ফলেই নেতানিয়াহুকে নতজানু হতে হয়। এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যের নতুন এক অধ্যায়ের সূচনা। এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়, এটি একটি বড় ছবির অংশ। রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্ক তার বাইরাক্তার ড্রোনের প্রযুক্তি সৌদি আরবের সাথে শেয়ার করতে শুরু করেছে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম শক্তিগুলো এই নতুন অক্ষের দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে। অবশ্য এই জোট গঠন করা সহজ হবে না। শিয়া সুন্নি বিভেদ, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ এবং অবিশ্বাস এখনো বড় বাধা। কিন্তু ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন এবং পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতি এই দেশগুলোকে আগের চেয়ে অনেক বেশি একতাবদ্ধ করতে বাধ্য করছে। নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা হয়তো সাময়িকভাবে সংকট সমাধান করেছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মুসলিম দেশগুলোর দর কষাকষির ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। তারা এখন জানে যে ঐক্যবদ্ধ থাকলে পরাশক্তিদের নতজানু করা সম্ভব। এই ঘটনা প্রমাণ করে যে মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয়, তবে তারা পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেওয়া সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মুসলিম ন্যাটোর ধারণা এখন আর কোনো কল্পনা নয়, বরং একটি সম্ভাব্য বাস্তবতা। এখন প্রশ্ন হলো, ভবিষ্যৎ কি? ইসরায়েলকে এখন যে কোনো মুসলিম দেশে হামলা করার আগে দুবার ভাববে? আমেরিকা কি তার মিত্রদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তান সৌদি আরবের হাত ধরে যে নতুন শক্তি বলয়ের জন্ম হচ্ছে, তা কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে, নাকি বিশ্বকে একটি নতুন এবং আরও ভয়ঙ্কর সংঘাতের দিকে ঠেলে দেবে? ক্ষমতার এই নতুন খেলায় প্রতিটি চালই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এর পরিণতি নির্ধারণ করবে আগামী দিনের বিশ্ব ব্যবস্থা। এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভূরাজনৈতিক এমন আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঐক্যের শক্তি কি তা আজ প্রমাণিত। আমাদের ভাগ্য আমাদেরই হাতে নিতে হবে। আপনি যদি এই জাগরণকে সমর্থন করেন এবং চান যে সত্যের এই আওয়াজ আরও জোরালো হোক, তাহলে এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এই বার্তাটি ছড়িয়ে দিন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য পৌঁছায় এবং তারা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ উম্মার স্বপ্ন দেখতে পারে। আপনার প্রতিটি শেয়ার এই আন্দোলনের একটি অংশ।